প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন নিপীড়নের গল্পে। গল্প নয়, সত্যি, যে সত্যির উপর দাঁড়িয়েই রচিত হয়েছে ২৪-এর নতুন বাংলাদেশ, অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। অনুষ্ঠানের পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন আমার বাম দিকে সাইমন আজাদ সিয়াম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ সেমিস্টারের ছাত্র। তিনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়েন। আমার ডান দিকে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহি নওয়াজ খান সাজু। তিনি একজন গবেষক এবং কলামিস্ট হিসেবেও বেশ জনপ্রিয়। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে চলুন দেখে আসি আজকের গল্পের মূল চরিত্র সিয়ামের উপর একটি ছোট্ট প্রতিবেদন। আকাশের মেঘ ছুঁয়ে দেখার স্বপ্ন ছিল তার। হতে চেয়েছিলেন পাইলট, কিন্তু কৈশোরেই দায়িত্ববোধ চেপে বসেছিল তার মধ্যে। তাই তো নিজের খরচ নিজেই চালাতেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র সিয়াম। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানেই যে ধনিক শ্রেণী নয়, তার জ্বলন্ত দৃষ্টান্ত এই সংগ্রামী সিয়াম। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বার স্বপ্নটা যাতে কোনোভাবেই হাতছাড়া হয়ে না যায়, তাই সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দৌড়ে সে অবতীর্ণ হয়নি। মনের ভিতর ছিল প্রকৌশলী হওয়ার অদম্য ইচ্ছা। টিউশনি আর ফ্রিল্যান্সিংয়ের দক্ষতায় আত্মবিশ্বাসী হয়ে তাই ভর্তি হল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। কোডিংয়ের কাজ তার ভীষণ পছন্দ। আগ্রহ রয়েছে সাইবার সিকিউরিটি বিষয়েও, কিন্তু বিমান চালনা কিংবা প্যারাগ্লাইডিং তার আজন্ম লালিত স্বপ্ন। এইভাবে চলছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক নিম্ন মধ্যবিত্ত ছেলের জীবন। গতিমন্থর অথচ দীর্ঘ। হঠাৎই ছেদ পড়ল সেই গল্পে। সরকারি চাকুরিতে অস্বাভাবিক কোটা প্রথা বাতিলের দাবিতে ছাত্র জনতার আন্দোলনে নর্দা বাস স্ট্যান্ড রণক্ষেত্র। মুহূর্তের ব্যবধানে চোখের সামনে অসংখ্য লাশ, ডান হাতে এবং কোমরে দুটি বুলেট, শরীরে দুটি গুলি নিয়েও শেষ মুহূর্তে সিয়াম বাঁচাতে চেয়েছিল ছোট এক পথচারী কিশোরকে। আবার রক্তাক্ত জুলাই সিয়ামের একটি হাতকে পঙ্গু করে দিয়েছে। দোতরায় পারদর্শী সিয়ামের হাতে কি আর কখনো একটি নতুন প্রোগ্রেশন খেলবে? আমাদের জানা নেই। তবে এই তরুণদের সাহসী সংগ্রাম আমাদেরকে দেশত্ববোধের নতুন মাত্রায় যুক্ত করবে। প্রথমেই আজকে আমরা যেহেতু নিপীড়নের কথা শুনব, নিপীড়নের গল্প শুনব, সরাসরি নিপীড়িতের মুখ থেকে শুনব, আজকে আমরা সিয়ামের কাছ থেকেই প্রথমেই জানতে চাই, আসলে সিয়াম, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের রাজপথে ছিলেন এবং আপনারা সর্বশেষ ৯ দফা নিয়ে রাজপথে ছিলেন। আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনার উপর থেকে কি ধকলটা গেছে। এই যে ধকলটা এবং এই যে আপনি যে আহত হলেন, এর গল্পটা আমাদেরকে একটু বলেন, যে পুরো ঘটনাটা কি ঘটেছিল সেই দিন, কত তারিখ, কোন জায়গায়, কিভাবে আপনি আহত হলেন? আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, আমাদের কিন্তু মেইন কার্যক্রম শুরু হয়েছিল 18 জুলাই থেকে। আমাদের কিন্তু মেইন মোটিভ কোটা আন্দোলন ছিল না, আমাদের ছিল আবু সাইদ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, এরকম হাজার হাজার স্টুডেন্টদের মৃত্যুর প্রতিবাদের জন্য। আমরা কিন্তু ওদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে নেমেছিলাম। যখন প্রথমে ব্র্যাক ইউনিভার্সিটি নেমেছিল 18 তারিখে, ওই দিন থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। তো ওটা ছিল আমাদের প্রথম দিন। দ্বিতীয় দিন ছিল 19 তারিখ, 19 জুলাই। 19 জুলাই শুক্রবার আমরা জানাজা নামাজ পড়ে যখন কার্যক্রম শুরু করি, প্রথম ঠিক নর্মালি যাচ্ছিল, কিন্তু ঠিক 5:35-এর দিকে এসে কার্যক্রম অলরেডি শেষের দিকে ছিল। ঠিক ওই মুহূর্তে নর্দা বাস স্ট্যান্ডে আমি অবস্থান করছিলাম। আমাদের সাথে ছিল আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির ভাইয়েরা ছিল, আইইউবি স্টুডেন্টরা ছিল, ইউআইইউ স্টুডেন্টরা ছিল, এআইইউবি স্টুডেন্টরা ছিল, সাথে ছিল এলাকার সাধারণ জনগণ। আসলে আমরা যে উদ্দেশ্যে গিয়েছিলাম সেটা ছিল শান্তিপূর্ণ কার্যক্রম। আমাদের কিন্তু কোনো টেন্ডেন্সি ছিল না যে অকারেন্স করব। তো আমরা নর্দা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলাম, আর সেই একটা গলি আছে কালাচাঁদপুর পর্যন্ত কানেক্ট করে। তো ওখান থেকে একদল মানুষ যে সিভিল ড্রেসে এসে, তাদের হেলমেট ছিল মাথায়,
তারা হাতে ছুরি ছিল, রামদা ছিল, কিন্তু তারা সামনে আসতে পারতেছিল না, কারণ আমাদের এটা কয়টার দিকের ঘটনা? এটা ছিল, এটা আমরা যেহেতু ওইখানে ছিলাম, আমরা ছিলাম 4টা থেকে, ওই জায়গাটাতে ছিলাম 4টা থেকে। হ্যাঁ, তো 5:30 পর্যন্ত আমি একদম, আমাদের প্ল্যান ছিল যে 5:30টার পরে আমরা চলে আসবো। তো ঠিক ওইরকম সময়ে আমি একদম যেই রাস্তার মাঝখানে দাঁড়াইছিলাম মেইন রাস্তা থেকে, আমি একদম আই টু আই তাকাইছিলাম যে কি করতেছে, কারা কি করতেছে, আমি এইভাবে দাঁড়াইছিলাম। তো হঠাৎ করে আসলে দূর থেকে দেখি কি কে একজন এমকে তাক করে বসছে। তো ওই জিনিসটা তো অবভিয়াসলি ভিজিবল, আমি দেখতেছি, সবাই দেখতেছে। ইউনিফর্ম পরা ছিল না, সিভিলে ছিল, একদম সিভিল ড্রেস, আমজনতার মতো, হেলমেট মাথায়। হঠাৎ করে কি তাক করলো, আমি আল্লাহর অশেষ রহমতে রিফ্লেকশন ভালো ছিল, আমি আমার ডান হাতটা দিয়ে মাথা বাঁচানো, যখনই দেখছি যে তুলছে, ওই মুহূর্তেটা আমি ডান হাত দিয়ে মাথা বাঁচানোর জন্য আমি হাত তুলেছিলাম, ডান হাতটা। তো আমি জাস্ট ঘুরলাম, খুব কম সময়ের ভিতরে ওখানে একটা জোরে আওয়াজ হইলো। ঠিক ওই মুহূর্তে আমার শরীরে কিছু একটা যে বিঁধছে, আসলে ইনস্ট্যান্ট ব্যথাটা আমি তখন পাইনি, কিন্তু শরীরে যে কিছু একটা লাগছে, যে ঝাঁকি, ওই ঝাঁকিটা আমি আপাদমস্তক ফিল করছিলাম। আমার মাথা থেকে নিয়ে একদম পা পর্যন্ত কেঁপে গেছিল, আর আমার ডান হাত ওই সময় পড়ে গেছিল। তো আমি ফার্স্টে ধরলাম যাতে রক্তপাত বন্ধ হয়, আশেপাশে তাকাই। বুঝতে পারছিলেন যে কি লেগেছে? তো প্রথমে কনফিউজ ছিলাম, কিন্তু পরে আমি বুঝছিলাম যে নিশ্চিত হলেন যে গুলি লেগেছে। গুলি লেগেছিল। তো ওখান থেকে আরো অনেকবার গোলাগুলি শুরু হয়। তারপর আমি আশেপাশে পরিবেশটা একটু দেখলাম। ওই পরিবেশটা আপনাকে যদি আমি বলি, এমন ছিল যে আমাদের সাথে যে স্টুডেন্টরা ছিল তারা দৌড়ে পিছিয়ে আসতেছে, অবশ্যই যান বাঁচানোর জন্য তারা পিছিয়ে চলে আসতেছে। অনেক স্টুডেন্ট ল্যাংরায় ল্যাংরায় সাইডে চলে যাচ্ছে। মানে শুধু আপনি একা গুলিবিদ্ধ হননি, অনেকেই গুলিবিদ্ধ হয়েছিল। কতজন আনুমানিক? আমি যখন ওই জায়গাটা থেকে ফেরত আসি তখন 5 জন লাশ ছিল, 5টা লাশ ছিল। আচ্ছা আচ্ছা, তারা ইনস্ট্যান্ট ডেথ ছিল। একজন ছিল পথচারী, ইনি ছিলেন বৃদ্ধ বয়স্ক একটা আঙ্কেল, তিনি হলেন পথচারী, রাস্তা পার হচ্ছিল। তো তিনি যখন গুলিবিদ্ধ হয় তিনি রাস্তায় পড়ে বুক ধরে চিল্লাচ্ছিল। আসলে উনি ছিলেন আমার ঠিক দূরে, ঠিক বেশি দূরে না, 6-7 কদম দূরে, যেহেতু আমরা ওই জায়গাটাতে একসাথে ছিলাম। আমি যখন ডান হাতে গুলিবিদ্ধ হই তখন আমি আশেপাশে দেখলাম যে একটা ছেলে, সে কোন ইউনিভার্সিটি বলতে পারি না, কিন্তু সে রাস্তায় হামাগুলি দিয়ে ডান সাইডে যাওয়া, সেফ সাইডে যাওয়ার চেষ্টা করছিল। আরও দেখলাম যে একজন ঘাড় ধরে একজনকে নিয়ে যাচ্ছে, সে কথা বলতে পারতেছে না। আমি যখন ডান হাতে গুলি খেয়েছিলাম তখন আমি দেখি আমার ঠিক বাম পাশে একটা পিচ্চি, অ্যারাউন্ড 12 থেকে 13 বছর হবে, হ্যাংলা পাতলা একটা বাচ্চা। তাকে আমি যখন দেখি সে হলো রাস্তায় পড়ে কাঁপতেছিল, লাইক ভাইব্রেট করতেছিল, ওর মাথার ঠিক ডান সাইড থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বেরোচ্ছিল। আমি তখন বুঝতে বাকি নেই যে আসলে ওর বুলেটটা যে ডান এইখান দিয়ে ঢুকে এদিক দিয়ে বের হয়েছে। তো এইখান দিয়ে মাথা থেকে যে পরিমাণ রক্ত বেরোচ্ছিল, আমি আসলে ওই মোমেন্টটা আমি এক মুহূর্ত ওয়েস্ট না করে তাকে বাঁচানোর জন্য আমি কোলে নিয়ে বাঁচানোর জন্য আমি সাইডে যাব। মানে আপনি গুলিবিদ্ধ, আপনি ওই বাচ্চাটাকে কোলে তুলে নিলেন গুলিবিদ্ধ অবস্থাতেই? জি জি জি, আমি আসলে ওকে ফালাই রাখার মতো আমার ওই বিবেকটা আসে না, কারণ সে কারো না কারো ছোট ভাই, কারো না কারো সন্তান, আমার ছোট ভাই সে হইতে পারতো। তাকে আমি ডান হাত দিয়ে বাম হাত দিয়ে কোলে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি পারি না, কারণ আমার ডান হাত তখনই অকেজো হয়ে গেছিল। তো মুহূর্তে ভাবলাম যে ওর কলার ধরে রাস্তায় হেসড়ায় হেসড়ায় বাম সাইডে নিয়ে যাই, সেফ সাইডে নিয়ে যাই। ঠিক 3 কদম না 2 কদম দিছি, পিছন থেকে আরেকটা গুলি আমার কোমরে এসে, আমি বুঝতে পারছি কারণ গুলি, কারণ আবার সেই ঝাঁকিটা আমি ফিল করছি। আমার ওই মুহূর্তে আর মনে হইল না যে আমি আর বাঁচবো, কারণ ওই ব্যথা, আনবেয়ারেবল পেইন, অসহ্যকর একটা ব্যথা। তখন আমি ওই ছেলেকে আমি নিচে তাকাই না, আমি ওর কলার ছেড়ে ল্যাংরায় ল্যাংরায় দৌড়ে আমি বসুন্ধরা কেটে গিয়েছি নিজেকে বাঁচানোর জন্য। কারণ আঙ্কেল আমি পিছিয়ে দিয়ে তাকায় দেখবো ওই সাহসটা আমার ছিল না, কারণ আমি যদি দেখি আরেকটা পিস্তল আমার দিকে তাক করে আছে তাহলে আঙ্কেল আমি ভয়ে আমি নিজে পড়ে যাবো রাস্তায়। আমি জাস্ট আল্লাহর নাম নিয়ে ওই জায়গা থেকে ল্যাংরায় ল্যাংরায় দৌড়ে এসে আমার একটা ফ্রেন্ড ছিল পাশে, ওকে আমি বলছি, দোস্ত আমার এই অবস্থা, আমার ইমার্জেন্সি হাসপাতালে যাওয়া লাগবে। তারপর তারা আমাকে মোটরসাইকেলে করে নিয়ে। তখনও কি আপনার সেন্স ছিল? হ্যাঁ, আল্লাহর রহমতে আমার সেন্স ছিল, পুরোটা সময় আল্লাহর রহমতে সেন্স ছিল। আমি নিজেকে ধরে রাখছিলাম, কারণ আমার টেনশন ছিল যে আমার আম্মু অনেক টেনশন করবে। আমার আম্মু একমাত্র ছেলে আমি,
এখন মৃত্যুর সময়টা আসলে আমি মেনে নিতে পারবো না যদি আমি মারা যাই। সো মনোবলটাকে আমি এভাবে স্থির করে রাখছিলাম যে যাই হোক আমি চোখ খোলা রাখবো। এই ছিল ওখানকার ওই দিনকার ঘটনা। কোন হাসপাতালে নিয়ে গিয়েছিল আপনাকে? ইমার্জেন্সি তখন আমাকে এভারকেয়ার হসপিটালে নিয়ে গিয়েছিল। আচ্ছা আচ্ছা, ওখানেই আপনার প্রাথমিক ট্রিটমেন্ট হয়। ওখানেই আমি 1 সপ্তাহ 8 দিনের মতো থাকি। মানে এরপরে আর আপনি তো আর আন্দোলন বা এই খবর নিতে পারেননি, আপনি হসপিটাল থেকে যা যেমন আমার আব্বু ছিল, আম্মু ছিল, আমার বোন ছিল। আমার বোনও নর্থ ইউনিভার্সিটিতে স্টুডেন্ট। আপনার বোনও আন্দোলনে ছিল? হ্যাঁ, ওই দিন আমার বোন ছিল, আমার বোনের সাথে আমার বোনের ফ্রেন্ডরা ছিল, আমার সাথে দাঁড়ায় ছিল তারা। মানে পুরো পরিবারই আন্দোলনেই ছিলেন আপনারা? জি জি। এলাহি নওয়াজ খান সাজু ভাই, আপনি সিএমের মুখ থেকে শুনলেন যে ওর অধিকারের কথা বলবার জন্য রাস্তায় গিয়েছিল খালি হাতে, হেলমেট পরে সিভিল পোশাকে। প্রথমে সে ডান হাতে গুলিবিদ্ধ হলো, এরপরে সে রাস্তায় পড়ে থাকতে দেখে এক শিশুকে উদ্ধার করার জন্য সর্বশেষ চেষ্টাটা করছিল। ঠিক ওই সময় তার পেছন দিক থেকে আরেকটি বুলেট তাকে বিদ্ধ করে। সে শেষ পর্যন্ত নিজের জীবন বাঁচানোর জন্য হামাগুড়ি দিয়ে ছুটল। আপনি তো বহু আন্দোলন সংগ্রাম দেখেছেন, বাংলাদেশের জন্ম দেখেছেন। এই যে সিয়ামের সাথে যে ঘটনাটুকু ঘটলো, এইটুকু আপনি মানবাধিকারের কোন কোন দিকটা মানে স্খলন ঘটেছে, তার সাথে নিপীড়ন করা হয়েছে বলে আপনি মনে করেন? আচ্ছা, আমি প্রথমেই অভিনন্দন জানাচ্ছি সেই সব তরুণদের যারা একটা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে বুক চেতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশ সৃষ্টি করে চেনেছে। আমি সিয়ামের কথাগুলি শুনে আসলে খুব আবেগ আপ্লুত হয়ে গেছে এবং কিছুটা আমার চোখে পানি এসে গেছে, কারণ এরকম মর্মান্তিক দৃশ্য আমার সাংবাদিকতা জীবনে তো প্রায় 46-47 বছর হলো দেখিনি। আমি নিজে 69-এর গণ অভ্যুত্থান আমরা অংশ নিয়েছি। সেই অভ্যুত্থানও ছিল ছাত্র এবং শ্রমিকদের, মূলত তারাই ছিল নেতৃত্বে, এবং এরশাদ বিরোধী মুভমেন্টের সময় আমরা কভার করেছি। তখনও এরকমটা কখনোই দেখি নাই। সবসময় সব মুভমেন্টেই ছাত্র জনতা খালি হাতে ছিল এবং এরশাদ বিরোধী মুভমেন্টে সবাই খালি হাতে ছিল। এখন খালি হাতে তারাই ছিল, কিন্তু মানবাধিকার একটা গণহত্যা হয়েছে এখানে। গণহত্যা কোনটা? যে সমাজের পশ্চাৎপদ যে কোনো গোষ্ঠী কিংবা কোনো ন্যায়সঙ্গত আন্দোলনে যারা রাজপথে থাকে তাদেরকে খুব অল্প সময়ের মধ্যে অনেক লোককে হত্যা করে গণহত্যা, যেটা সংগঠিত হয়েছে। এবং এটাকে সাধারণ এরশাদের সময় 5-6 জন লোক মারা গিয়েছে, কিন্তু এত অল্প সময়ে এত লোকের হত্যাকাণ্ডের ঘটনা আগে কখনো হয়নি। সুতরাং মানবাধিকার লঙ্ঘন কি? এটা তো মানবাধিকার চূড়ান্ত লঙ্ঘনের বিষয়। এবং আমার যেটা মনে হয় যে এই ধরনের গণহত্যার বিচার, আমি ওই আমাদের সিয়াম যেভাবে বর্ণনাটা দিল, এই তরুণরা তো সবসময় সর্বযুগেই জীবন দিয়েছে দেশের জন্য, এবং আমাদের স্বাধীনতা যুদ্ধেও অধিকাংশই তরুণরাই জীবন দিয়েছে। এই যুদ্ধ এই তরুণরা করেছে, এবং সিয়াম যে স্যাক্রিফাইসটা করেছে, কিংবা সিয়ামের সাথে আমি দেখি নাই যে এইবার আন্দোলনে একদম প্রত্যেকটা পরিবার ইনভলভ হয়েছিল। এইবার আন্দোলন ইভেন যেসব পরিবারের সন্তানরা শাহাদত বরণ করছে, পরবর্তীকালে তারা কিন্তু ঘরে বসে থাকে নাই, তারাও কিন্তু রাজপথে নেমে এসেছিল। তো এই মানবাধিকারের যেই ভয়াবহ লঙ্ঘন, আশা করি যে এই লঙ্ঘন নিয়ে একজন আন্দোলনকারী শিক্ষার্থী তাকে পেছন দিক থেকে গুলি করা, এবং আমি একটা জিনিস বলি যে হাতে যেহেতু প্রথমত হলো যে ইভেন যেখানে যুদ্ধ চলে সেখানেও নিরস্ত্র লোককে হত্যা করা হয় না, প্রত্যেকটা ছেলে নিরস্ত্র ছিল। আন্দোলনকে নিয়ন্ত্রণে নিতে বা আন্দোলনকে ট্যাকেল করবার জন্য হয়তো পুলিশ এরকম গুলি ছুড়তে পারে। আমি যেটা হলো যে বুকে গুলি করেছিল। অতীতেও দেখা গেছে যে সরকারের পেটুয়া বাহিনী
যারা পুলিশ না তারা এই ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে এইবার তো বেশি করে দেখা গেছে। আপনার যদি মনে থাকে যে এই যে 8ই অক্টোবরের একটা ঘটনা ঘটেছিল ইয়েতে পল্টন ময়দানে, সেখানে নিরস্ত্র মানুষ ছিল, এরকমই হেলমেট পরা লোকেরা যায় নিষ্ঠুরভাবে মানুষগুলোকে হত্যা করেছিল। ঠিক একইভাবে এবার এইসব পেটো বাহিনী প্রথমে অনেক, আমার মনে হয় একটু পরে এসে পুলিশের অ্যাক্ট করা শুরু করছে। প্রথমেই এই সাদা পোশাকধারী, হতে পারে এরা ক্ষমতাসীন দলের লোকজন কিংবা সশস্ত্র কিংবা নিরাপত্তা পুলিশের ডিবি লোকজনও হতে পারে, আমি জানি না তারা কারা ছিল। তবে এই পেটুয়া বাহিনী যে নিষ্ঠুরভাবে হত্যা করেছে, আমার মনে হয় না যে সাম্প্রতিক ইতিহাসে এইরকম ঘটনা কোথাও ঘটেছে। এবং ইভেন গাজার যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধেও ঠিক এত অল্প সময়ের মধ্যে এত লোক হত্যা হয় না, শহীদ হয় নাই, যেটা আবার হয়েছে। এবং সবচেয়ে বড় ঘটনা যে যারা শহীদ হয়েছেন, সবচেয়ে যেটা হয় যে কোনো যুদ্ধে লোকেরা সব থেকে বেশি শঙ্কার মধ্যে থাকে আহতদের নিয়ে। এবং যে খবর আমরা পেয়েছি তাতে মনে হয় 15-16 হাজার ছেলে আহত হয়েছে, পঙ্গু হয়েছে। এবং এদের যে পরিবার এবং সব কিছু মিলে যে বিপর্যয়টা নেমে এসেছে সেটা সত্যি দুঃখজনক এবং ইতিহাসে এটা ভয়াবহ। এটাকে আমি বলবো যে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। এবং রাষ্ট্র নিজের জনগণের বিরুদ্ধে নৈরাজ্য করছে, মানে রাষ্ট্র নিজেই অ্যানার্কিস্ট হয়ে গেছে। এই যে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের অ্যানার্কি, এটা ভয়াবহ একটা মানবাধিকার লঙ্ঘন। জি সাজু ভাই, আপনার কাছে আবারও আসবো। সিয়ামের কাছে আবার একটু জানতে চাই। সিয়াম, আপনি তো আন্দোলনে গিয়েছিলেন, আপনি আপনার বক্তব্য অনুযায়ী 19 তারিখে আপনি আসলে আন্দোলনে কেন গিয়েছিলেন? আপনার উদ্দেশ্যটা কি ছিল? আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটাই মোটিভ ছিল যে এই কিলিং মিশনটা কেন হচ্ছে। এটা তো আসলে ইটস বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন, এটা তো আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমাদের ভাইরা যারা যেমন আবিস ভাইদের মতো অনেক ভাইরা ছিল, তারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারা কিন্তু এক জায়গা থেকে আসছে, তারা কিন্তু ট্যালেন্টেড একজন মানুষ, তাদেরকে পাখির মতো কেন গুলি করা হচ্ছে? না, আপনারা বললেন যে এক্সপেকটেশন ছিল না, তাহলে আপনাদের এক্সপেকটেশন কি ছিল? এই যে সরকার ছিল ওদের থেকে আমি এক্সপেক্ট করছিলাম যে অ্যাটলিস্ট নট কিলিং, মৃত্যুটা আমি এক্সপেক্ট করিনি যে ওরা মায়ের বুক খালি করবে, এটা আমাদের এক্সপেকটেশন ছিল না। আর ওদের থেকে এক্সপেকটেশন আসলে ছিল যে আসলে আমাদের ছাত্র সমাজরা কোটা আন্দোলন নিয়ে নেমেছিল, এটা কিন্তু বড় এক বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে নেমেছিল, কোটা বিরোধী আন্দোলন নিয়ে। এটা কিন্তু বড় কোনো একটা ইস্যু না, বড় দাবিও না। এটা কিন্তু একদিনে যদি বড় বৈঠক করতো তারা কিন্তু সলিউশন আসতে পারতো, কিন্তু ওটা না করে তারা কেন খুব হার্শ হইতে গেছে? ইট ওয়াজ নট অ্যাকসেপ্টেবল ফর আস। আপনার কাছে কি মনে হয় যে এই পথে না গিয়ে ওই সরকার যদি আপনাদের সাথে অন্য কোনোভাবে ডিল করবার সুযোগ ছিল? হ্যাঁ, তারা বৈঠক করতে পারতো, তারা কথা বলতে পারতো। কেন আমাদের রাস্তায় নামছি কেন? কারণ প্রথমে তো আন্দোলনটা স্বল্প পরিসর ছিল, তারপর আস্তে আস্তে বড় হয়েছে। আন্দোলন বড় হয়ে যাওয়ার কারণ কি ছিল আপনার কাছে কি মনে হয়? আন্দোলন বড় হয়ে যাওয়ার কারণ ছিল, প্রথমে তো কোটা আন্দোলন নিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের নাম ছিল। তারপর যখন একের পর এক, যেমন আমরা কিন্তু তখন ক্লাস করতেছিলাম, আমাদের নর্মাল লাইফ চলতেছিল, তখন হঠাৎ করে যখন শুনি যে আন্দোলনরত স্টুডেন্ট আবু সাইদ ভায়াত, আমি ভিডিও দেখতেছি, গুলি করে একদম পুলিশ তার মুখের সামনে গুলি করে মারতেছে, 4টা গুলি তার পেটে লাগছে, তারপরে সে দাঁড়ায় আছে, তারপর সে বাধ্য হয়ে পিছিয়ে যায়, তারপর সে মারা গেছে। তো আমার বাসার সবার, আমার ফ্রেন্ডরা সবার একজন নাই যে কান্না ধরে রাখতে পারে নাই, তাদের মধ্যে আমিও ছিলাম। আসলে ওই সময়টার রক্ত গরম কাকে বলে আমরা ফিল করছি, ওই সময়টা আমার বাসায় বসে থাকার মতো ছিল না। তারপর আমরা 18 তারিখে নামছিলাম। যেমন আপনি বলেছিলেন যে শহীদ আবু সাইদ মুগ্ধদের ওই সব দৃশ্য এখন আপনাদেরকে ভাবিয়েছে, কাঁদিয়েছে, এই কারণে তাড়নায় আপনারা রাজপথে নেমে এসেছেন। আজকে আপনার উপর থেকে যা ঘটে গেল, আপনি তো এখনও হসপিটালে ভর্তি আছেন, আপনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন, হসপিটাল থেকে সরাসরি এখানে এসেছেন। আপনি যখন একা থাকেন, নিঃসঙ্গ হন, তখন আপনাকে কি ভাবায় বা কাঁদায়? আপনার কি মনে হয় যে আপনি জীবনের অনেক বড় কিছু হারিয়েছেন? আসলে আমরা এই স্বাধীনতা পেয়েছি কিন্তু অনেক রক্ত, অনেক হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে।
আমরা আসলে ভিডিওতে যেসব ভিডিও দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আসলে ভিডিও দেখা এক জিনিস আর সামনাসামনি এই ভয়ঙ্কর জিনিসগুলো দেখা আরেক জিনিস। আসলে আমরা যখন সামনে থেকে এই জিনিসগুলো দেখছিলাম, আমি আজ পর্যন্ত জানি না দুই মাসে আমি এক সপ্তাহ ঠিক মতো ঘুমাতে পেরেছি কিনা। শান্তিতে আমি ঘুমাতে পারিনি, যে একটানা ঘুম দিব ওই ঘুমটা আমার হয় না, কারণ যতবার চোখ বন্ধ করি ততবার আমার মনে হয় যে আমার ওই ছোট বাচ্চাটাকে বাঁচানো দরকার ছিল। তারা আমার পাশে ছিল, ওই মর্ম থেকে আমি পাড়া দিতে পারিনি, সব জায়গাতে রক্ত ছিল। ওই বিভৎস মুহূর্তটা যখন সামনে আসে আসলে মেনে নেওয়া খুবই কঠিন। এখন পর্যন্ত আই এম ট্রমাটাইজ মাইসেলফ, আমি নিজে একজন ট্রমাটাইজ হয়ে আছি। এই জায়গাটা ট্রমা আপনাকে তাড়িত করে। এই যে আসলে চোখের সামনে মৃত্যু, গুলি খেয়ে মৃত্যু, এই জিনিসগুলো আসলে আমাদের নর্মাল না, বিয়ন্ড নর্মাল। এই জিনিসগুলো আমাদের মাথায় এখনও যারা আছে, আমাদের হাসপাতালে আরও অনেক 150 শতাধিক স্টুডেন্ট আছে, স্টুডেন্টের বাইরে যারা তারা গুলিবিদ্ধ, তাদের আরও সিভিয়ার অবস্থা, যেমন অনেকের হাত কেটে ফেলা হয়েছে, অনেকের চোখ অন্ধ, অনেকে পা কেটে ফেলা হয়েছে, এরকম অনেক রোগী আছে হাসপাতালে। আপনার তো ডান হাতটা এখনো পর্যন্ত ব্যান্ডেজ করে রেখেছেন, আপনি ডান হাত থেকে কিছু করতে পারছেন না? ডান হাত আমার পড়াশোনাও তো, আপনি তো এখনো স্টুডেন্ট, আপনার পড়াশোনা তো শেষ হয়নি, এরকম কোনো অনিশ্চয়তা আপনার মধ্যে কি আপনাকে ভীত করে ফেলে কিনা? আমরা যখন আন্দোলনে নেমেছিলাম তখন কিন্তু আমরা জানি যে মৃত্যুর ভয়টা থাকবে, মৃত্যুটাকে আমরা ঠিক নাকের সামনে এনে আমরা সামনে বসাই আমরা আন্দোলনে নেমেছিলাম। আমরা আসলে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে যা হবে সব ভালোর জন্য হবে, দেশের জন্য মরবো আমরা, যদি মরি আমাদের কোনো আক্ষেপ নেই। আমি আমার আম্মুকে বাসা থেকে বলে বের হয়েছিলাম, যদি মরি তাহলে হাসি মুখে মরবো, তোমরা যাতে কান্না করো না, কারণ আমি মরলে দেশের জন্য মরবো। আসলে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নিয়েই বের হয়েছিলাম, কারণ আমাদের মতো অনেক মানুষ বাসায় বসে থেকেও যে সেফ ছিল তা কিন্তু না। অনেক স্টুডেন্ট, অনেক ছোট ছোট বাচ্চারা কিন্তু বাসায় গুলিবিদ্ধ হয়েছিল। তাহলে আমি যদি বাসায় বারান্দাতে সেফ থাকতে না পারি, খাওয়ার সময় সেফ থাকতে না পারি, তাহলে আমি রাস্তায় যে সেফ থাকবো না, বাসায় যে সেফ থাকবো, এটা তো কোনো গ্যারান্টি নেই, মরতে তো হবেই। তাহলে মানে দেশের পরিবেশ কি ওরকম হয়ে গেছিল যে কোনো মানুষ বাসায় নিরাপদ না, বা কোনো মানুষ একেবারে বেডরুমেও নিরাপদ না, এরকম পরিবেশ হয়ে গেছিল? তো সেই বিষয়টা একটু বলুন, যে আপনারা আসলে আন্দোলনে পঞ্জীবিত হয়েছিলেন, এটা কি আপনারা বুঝতে পেরেছিলেন যে আপনাদের যে ওই সময় যে সরকার ছিল সেই সরকার আসলে জনগণকে কতভাবে জিম্মি করেছে, এই বিষয়টা আপনারা কি বুঝতে পেরেছিলেন? বা আপনাদের যারা আন্দোলনে মাঠে নেমেছিলেন, আপনাদের মধ্যে ভিতরকার বিভিন্নভাবে আপনারা আলোচনা করেছেন, যোগাযোগ করেছেন, এই বিষয়গুলো কি কখনো উঠে এসছে আন্দোলনে? এবং সাধারণ মানুষকেও তো আপনারা আন্দোলনে সম্পৃক্ত করতে পেরেছিলেন শেষ পর্যন্ত। তো সাধারণ মানুষকে এই আন্দোলনে সম্পৃক্ত করবার যে পথটা, সেই পথটা কি ছিল? হ্যাঁ, অবশ্যই আমরা যে আমাদের মাঝখানে একটা কমিউনিকেশন ছিল, যদিও যখন 18 তারিখ থেকে হয়তো ব্ল্যাক আউট ছিল, নেট ছিল না, কোনো সোশ্যাল নেটওয়ার্কিং টোটালি অফ, ব্যাংকিং সিস্টেম বন্ধ ছিল। এর মাঝখানে কিন্তু আমি কিন্তু যতটুকু দেখেছি আমাদের স্টুডেন্টদের মাঝখানে একটা কমিউনিকেশন অলওয়েজ ছিল ভিতরে, যাতে আন্দোলনের অবস্থাটা, যে তারা কোন কার্যক্রমে যাবে নেক্সটে, তো এটা নিয়ে ওরা অলওয়েজ গসিপ করতো, অলওয়েজ প্ল্যান থাকতো যে কি হচ্ছে, এটা নিয়ে আপডেটেড থাকতো। যেমন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির যে গ্রুপ ছিল, ছন্ন ভিন্ন গ্রুপ ছিল, কিন্তু তারা একসাথে ছিলাম। তারা সোশ্যাল মিডিয়াতে করছিল যে নেক্সট আন্দোলনটা, মানে কমিউনিকেশনটা অলওয়েজ ছিল, এটা কখনো বন্ধ হয়নি। সাধারণ জনগণের কথা যদি বলি, আসলে তারা অনেক হেল্পফুল ছিল, কারণ তারাও জানে, কারণ আমার আব্বু আম্মু যখন জানে যে আমি মাঠে নেমেছি, তখন তারাও জানে যে অন্যান্য স্টুডেন্টদের, অন্যান্য বাবা মা ছেলেমেয়েরাও আছে, তার মানে আমাদের যে স্টুডেন্টরা যারা আছে তারাও আমার আব্বু আম্মু ছেলে মেয়ে। সেই দিক থেকে চিন্তা করে স্টুডেন্টসদের বাইরেও জনগণ নেমে গেছিল, সাধারণ জনগণ, অনেক পিচ্ছি বাচ্চারা তাদের বাবা মার সাথে নেমে গেছিল, যাদের বয়স প্রেপ 1 কেজি 1-এ পড়ে, তারাও নেমে গেছিল, তারা তাদের বাবা মার সাথে আসছিল। সাজু ভাই, আপনার কাছে আবারও একটু আসি। আপনি তো শুনলেন যে এই বয়সে এত বড় একটা রাজনৈতিক আন্দোলনে এরা জড়িয়ে পড়েছিল। এই জড়িয়ে পড়ার মতো যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তো গত সরকার নিজেরাই তৈরি করেছিল। কি কারণগুলো আপনি এ পর্যন্ত আইডেন্টিফাই করতে পেরেছেন যে এই কারণগুলো মোটা দাগে এই প্রজন্মকে একীভূত করার কারণ হিসেবে আপনি চিহ্নিত করলেন? পৃথিবীর ইতিহাস জুড়েই এই তরুণরাই তো ইতিহাস তৈরি করেছে, এবং আপনি দেখবেন যে মানুষের আসলে কীর্তির সময়টা হলো এই
তারুণ্য থেকে 40-এর মধ্যে মানুষ তার, যা এবং কিছু করবার আলেকজান্ডার করার দ্য গ্রেট আপনি 27 বছর বয়সে পৃথিবী জয় করে বসে আছে। সর্বকালে সর্বযুগেই তরুণরা এই এগিয়ে নিয়েছে। আসে। বাংলাদেশে যেটা সমস্যা ঘটেছে যে গত 15 বছর যেমন প্রচুর ছেলে পেলে যারা ভোটার হয়েছে, একটা নতুন ভোটারের ভোট দেওয়ার একটা আবেগ কাজ করে, কিন্তু এই ছেলেগুলি কিন্তু গত 2 টার্মে তারা ভোট দিতে পারেনি। এই যে তাদের মধ্যে যে মানে এই রাষ্ট্র, এইখানে আমি জন্ম নিয়েছি, আমি ভোটার হয়েছে, আমি ভোট দিতে পারছি না, রাষ্ট্র আমাকে ভোট দান থেকে বঞ্চিত করছে। তারা দেখছে যে প্রতিনিয়ত কিভাবে অন্যায়ভাবে গুম হচ্ছে মানুষ, তারা দেখছে, এবং তাদের চোখের সামনেই দেখছে যে কিভাবে দেশের সম্পদ লুণ্ঠিত হচ্ছে। এবং এমন একটা আমরা যে বলি যে গ্লোবাল ভিলেজ, এটা এমন একটা রাষ্ট্র, এমন একটা সময়, প্রযুক্তির এমন একটা সময়। আচ্ছা এবার যেমন মুভমেন্ট আমি বলি যে ক্লাস 7-8-এর ছেলেরা এবং মেয়েরা পর্যন্ত এই রাস্তায় নেমে গেছে। তাদের কাছে কিন্তু মোবাইল আছে, এবং এখনকার ছেলেপেলেরা বিশ্বের কোন প্রান্তে কি ঘটছে তারা কিন্তু তাদের নখদর্পণে। আর এই রাষ্ট্র কিভাবে চলছে, এই রাষ্ট্র কতটা অনৈতিকভাবে চলছে, কতটা অন্যায় শাসন চলছে, এই ছেলেরা কিন্তু আর দেখছে। এমন না যে আগেকার মতন 69 মুভমেন্ট যখন হয় মূলত শহর কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক, গ্রাম পর্যন্ত এই আন্দোলনের ছাপ যায় নাই। কিন্তু এখন যেটা হয়েছে যে প্রতি মুহূর্তে কিন্তু লোকেরা একদম প্রত্যন্ত গ্রামে একটা ইয়াং ছেলে জানতে পারছে যে ঢাকাতে কি ঘটছে, চট্টগ্রামে কি ঘটছে, সারা পৃথিবীতে কি ঘটছে। সাজু ভাই, আমার যে বিষয়টাতে মোটা দাগে কি কারণগুলো আপনি মনে করেন? এই যে নিপীড়ন এবং নিবর্তনমূলক শাসন, সমস্ত সময় তরুণরা অন্যায়ের বিরুদ্ধে এবং নিপীড়ন শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এবং এরা তাই করেছে। কোটা বিরোধিতা, যেটা কোটা অ্যাকচুয়ালি কোটা সমাজের এই যে বৈষম্য, যেটা মানে কোনো অবস্থা, যেহেতু আমার সংবিধান আমাকে বলেছে যে প্রত্যেকটা নাগরিকের সমান অধিকার আছে, প্রত্যেকটা নাগরিক যে কোনো স্থানে স্বাধীনভাবে চলাচল করার অধিকার আছে, সেক্ষেত্রে সমাজে শুধুমাত্র আমি বলবো যে মুক্তিযোদ্ধাদের যে কোটাটা, সত্যিকার অর্থে যদি মুক্তিযোদ্ধা যারা, তাদের জন্য এই কোটা থাকতে পারে, কারণ তারা দেশের জন্য স্যাক্রিফাইস করেছে। কিন্তু বিষয়টা যদি এরকম হয় যে যারা মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধার মানে জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধ করে নাই, ইভেন 71-এ যার বয়স হতো 6-7 বছর ছিল, পরবর্তী তারাও মুক্তিযুদ্ধ হয়ে গেছে, এবং তাদের সন্তানরা, যেমন আমার থানায় প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা ছিল হয়তো 80 জন, এখন 800 জনের মতো হয়েছে। এই যে তাদের সন্তানেরা, তার পরের সন্তানেরা সবাই কোটাতে যাবে, তাহলে এই দাবিটা অত্যন্ত ন্যায়সঙ্গত যে বাকি যারা সংস্কার করার প্রয়োজন, এবং তাদের দাবি তো এটাই ছিল সংস্কারের। এবং কোটা তো আরো অনেক ভাবে আছে যেগুলি ছাত্ররা ওইভাবে দেখে নাই, কিন্তু বন্ধুরা সেটা যেমন কতগুলি, যেমন রেলের কথা বলি, রেলে কিন্তু পোষ্য কোটা আছে, বছরের বছর ধরে মিস্টার এক্স মারা গেলে তার ছেলে এখানে, এইসব কোটার ব্যাপারে কিন্তু কোনো কথা এখন পর্যন্ত আসে নাই। এটা শুধু মুক্তিযোদ্ধা না, মুক্তিযোদ্ধা ছাড়াও এই ধরনের কোটা আছে। রাষ্ট্রে আসলে আমার পপুলেশন বেড়েছে, চাকরির সুযোগ এত কম, তারপরে যদি কোটা দিয়ে চাকরিকে আরও বেশি কমিয়ে দেওয়া হয়, তাহলে এই যে বিষয়গুলি আছে এগুলি ছাত্রদেরকেই করছে, প্রচণ্ডভাবে তাদেরকে অ্যাগ্রিভ করেছে, এবং তারা তার বিরুদ্ধে প্রতিবাদী হয়ে উঠছে। কিন্তু রাষ্ট্র এটাকে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র হিসাবে দেখেছে, যে এটা বুঝি যখন ওই যে ওবায়দুল কাদের যখন বলল যে তারা ওই শ্রীলঙ্কার মতন, আসলে ছাত্রদের মধ্যে ওই যে সিয়াম যেটা বলল, তাতে দেখা যায় তাদের মধ্যে ওইরকম কোনো মোটিভ ছিল না, কিন্তু রাষ্ট্র বাধ্য করছে তাদেরকে ওই জায়গায় যেতে, মানে যে নিষ্ঠুরতা, যে নির্মমতা দেখানো হয়েছে। এবং সেটা কি রাষ্ট্র নির্মমতা দেখাতে পারে এইভাবে ছোট ছোট স্টুডেন্টদেরকে? হলো সেক্ষেত্রে রাষ্ট্র কোন জায়গাটাতে, আমি বলি পৃথিবী যে সব দেশের গণতন্ত্র আছে, মানবাধিকার যেখানে গণ্য করা হয়, সেই সব দেশে এই ধরনের ঘটনা খুব
খুব কমই ঘটেই না। কারণ এটা যদি ঘটে তাহলে তার জন্য সিভিয়ার পানিশমেন্টের ব্যবস্থা আছে। আমাদের রাষ্ট্রগুলি হচ্ছে এমন যে সংবিধানের কথা আমরা বলি, কিন্তু সংবিধানকে আমরা কখনো মেনে চলি না। আমরা সবসময় সংবিধান বহির্ভূত ঘটনার নিন্দা করি, কিন্তু নিজে যদি ক্ষমতায় যায় তখন ওরা যেটাকে নৈতিক মনে করেন। না, আমি আগে রুলিং পার্টির কথা বলছি, আওয়ামী লীগের। ওনারা যখন অপোজিশনে থাকেন তখন তারা যেসব কাজ করেন তাদেরকে মনে করেন এই কাজগুলি নৈতিক, আর ওনারা যখন ক্ষমতায় যান ওই কাজগুলি অন্যরা করলে তখন ওনারা মনে করে এটা অনৈতিক। এইভাবে কিন্তু উনি শাসন ব্যবস্থাকে, সবচেয়ে যেটা হলো যে মানুষের মধ্যে সাধারণ মানুষ যে ইনভলভ হলো, একটা শ্বাসকর অবস্থা তৈরি হয়েছিল। এই শ্বাসকর অবস্থা থেকে মানুষ বেরিয়ে আসতে চেয়েছিল, এবং ছাত্ররা তার অজান্তেই হোক যেমন সেই অবস্থাটা তৈরি করছে। ছাত্রদের উপরে নির্ভরতার জায়গা পেয়ে গেছে, তারা বিশ্বাস তারা করতে পারছে, কারণ বাংলাদেশে বিশ্বাসের জায়গাগুলি অনেক ছোট হয়ে গেছে। এবং অতীতে অনেকগুলি আন্দোলন ব্যর্থ হওয়ার পরে রাজনৈতিক দলগুলি ব্যর্থ হয়েছে। এবার কিন্তু মোটামুটি ছাত্রদের প্রথম দিকের, বিশেষ করে যেটা বললো আবু সাঈদের স্যাক্রিফাইসটা, আবু সাঈদের এইরকম বুক চিতিয়ে এই স্যাক্রিফাইসটা ভয়াবহ স্পার্ক করেছে সমস্ত মানুষের মধ্যে। এটাই মূলত আবু সাঈদের এই কিলিং হলো টার্নিং পয়েন্ট হয়ে গেছে, এবং হতাশাগ্রস্ত মানুষগুলি কিন্তু রুখে দাঁড়িয়েছে। তো এই যে মানুষের যে যখন দেখলো যে এই ছেলেরা স্যাক্রিফাইস করছে, একসময় তো মনে হচ্ছিল যে এই দেশের মানুষ বুঝি স্থবির জড় পদার্থ হয়ে গেছে, কিন্তু এই ঘুমিয়ে পড়া মানুষকে এই তরুণরা প্রচণ্ড শক্তিতে জাগিয়ে তুলেছে। জি, আপনার কাছে আবারও আসবো। সাজু ভাই যে কথাটি বললেন যে সাধারণ মানুষকে আপনারা জাগিয়ে তুলেছেন, একটা স্পার্ক করেছেন, আসলে সাধারণ মানুষকে আপনারা এই আন্দোলনে কতটুকু পেয়েছিলেন? ঠিক কোন সময়টায় আপনাদের আন্দোলনে সাধারণ মানুষ জড়িয়ে গেছে? তো 19 তারিখ পর্যন্ত আমি যতটুকু দেখেছি, 18 তারিখ 19 তারিখ ছিল সাধারণ জনগণের আনাগোনা ছিল, তাদের পার্টিসিপেশন ছিল, কিন্তু এটা ছিল খুব নগণ্য। যেমন তারা হয়তো খাবার রান্না করে দিয়ে আসছিল, খাবার কিনে দিয়ে আসছিল, পানি দিয়ে আসছিল। আসলে তারা এতটুকুই করতে পারত, এর থেকে বেশি তারা করার কিছু ছিল না। কারণ গার্জিয়ানদের এতটুকুই যে আমাদের সাপোর্ট দিয়ে পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক। কারণ তারা তো পার্টিসিপেন্ট দেখাচ্ছে, তারা আমাদেরকে সাপোর্ট করছে। তো প্রথম দিকে কম ছিল, কিন্তু আস্তে আস্তে তারাও আন্দোলনে নেমে গিয়েছিল। মানে সাধারণ মানুষ আপনাদের উপরে একটা বিশ্বাস স্থাপন হয়েছিল, একটা ভরসার জায়গায় পরিণত হয়েছিলেন আপনাদের এই আন্দোলনের প্ল্যাটফর্মটা, বিষয়টা এরকমই তো, তাই না? জি জি জি। সিয়াম, আপনাকে একটু ব্যক্তিগত প্রশ্ন করি। আপনি তো দীর্ঘ 2 মাসেরও বেশি সময় ধরে হসপিটালে ভর্তি আছেন। আপনার বাবা মা, পরিবারের প্রত্যেকটি সদস্য এই দৃশ্য আসলে মেনে নেবার কথা না, যেহেতু আপনি বললেন যে আপনার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান আপনি। তো আপনার বাবা মা কি বলেন আসলে? তারা কি খুব ভালোভাবে মেনে নিয়েছেন এই বিষয়টা? আপনার এই কোমরে একটি গুলি এবং আপনার ডান হাতটা এক প্রকার মানে এখন বিকল বলা যায়। আমি বিকল শব্দটি বলতে চাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, তারপর আমি বিকল বললাম। আপনি তো লিখতে পারছেন না, বাট আপনি স্টুডেন্ট। এই যে সামনের যে সময়টায় এই বিষয়গুলো ভেবে কি আপনি বলছিলেন যে ট্রমাটাইজ হয়ে যাচ্ছেন, তো এই বিষয়গুলো ভেবে কি আপনার নিজের ভবিষ্যৎ নিয়ে কখনো শঙ্কা আপনার মধ্যে কাজ করে কিনা? আমার আম্মু হলো আমার ইন্সপিরেশনের আরেকটা পয়েন্ট। আমার আম্মু এমনভাবে কান্না করেছিল যেদিন আবু সাদ ভাইয়ের ভিডিওটা ভাইরাল হয়। আম্মু এমন কান্না, উনি কিছু খায়নি 2 বেলা। আমাকে পরে এসে বলতেছিল, দেখ ও কি আমার সন্তান না, ও কি বাংলাদেশের সন্তান না, তো তুই কেন ঘরে বসে থাকবি? আমার আম্মু এইভাবে আমাকে ইন্সপায়ার করেছিল। মানে মায়ের ইন্সপিরেশনেই আপনি রাস্তায় নেমে গিয়েছিলেন? অবশ্যই আমার আম্মু সাপোর্ট দিয়েছিল, কারণ অনেক ফ্যামিলিতে দেখা গিয়েছে যে তাদেরকে তালাবন্দি করে রাখা হয়েছিল যাতে আন্দোলনে না যায়, কিন্তু আমার আম্মু সেটা করেনি। আম্মু বলেছিল যে তুই সবসময় ন্যায়ের পথে থাকবি, বাংলাদেশের মানুষের জন্য থাকবি, বাংলাদেশের জন্য যা হয় তুই সেখানেই থাকবি, ভালোর জন্য থাকবি। তো আমি আম্মু আসলে এখন আসলে যে অবস্থায়, যেহেতু বিকল অবস্থাতেই আছি, তো বেঁচে আছি, এটাই তাদের জন্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। জীবনে যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ অবশ্যই যদি ভালো প্ল্যান রাখেন এটা অ্যাকমপ্লিশড হবেই। তো আমিও আসলে কষ্ট মনে রাখি না, যদিও চিকিৎসাধীন আছি অনেক দিন, লং মেয়াদি একটা প্রসেস রিকভারি করা।
আপাতত ডাক্তার যা বলছে তাই করছি। মানে এখানে কি এই চিকিৎসা পুরোপুরি করা সম্ভব? ডক্টররা কি বলছেন? ডক্টর স্যার বলেছে যে যেহেতু তারা আমার নার্ভ ছিঁড়ে গিয়েছিল অ্যান্ড ভেইন যেটা এটা ড্যামেজ হয়েছিল, তারা রিপেয়ার করতে পেরেছে আলহামদুলিল্লাহ। এখন শুধু অপেক্ষার পালা, যে লং টাইম রিকভারির জন্য ফিজিওথেরাপির দরকার হবে, এক্সারসাইজের দরকার হবে, আর পুষ্টিকর খাবারের একটা সাইড এফেক্ট আছে, তো ফলো আপে থাকতে বলেছে। জি, এই যে মায়ের অনুপ্রেরণায় রাস্তায় নেমেছিলেন, বাবার উৎসাহে নেমেছিলেন, বাবা মাকে কিছু বলতে চান যে কথাটা বলা হয়নি এই আন্দোলনের সফলতার পরে? হ্যাঁ, অবশ্যই আমি বলতে চাই থ্যাংক ইউ আম্মু, কারণ আমার আম্মু যদি না থাকতো তাহলে অবশ্যই অন্যান্য মায়ের মতো যদি বন্দি করে রাখতো তাহলে ব্যাপারটা কিন্তু অন্যরকম হতো। হয়তো আমার দরজা বাড়ি দিয়ে ভেঙে ফেলে বের হইতে হইতো, কিন্তু বের তো হইতাম অবশ্যই। কিন্তু প্রথম দিক থেকে যেহেতু আম্মুর সাপোর্ট পেয়েছি, এটা আসলে আমি ভাগ্যবান যে আমি আম্মুর মতো মা পেয়েছি। থ্যাংক ইউ। আর আম্মুর মতো মাদের জন্য আজ কিন্তু বাংলাদেশের সন্তানরা বাংলাদেশ মুক্ত, বাংলাদেশের সন্তানরা বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছে। সিয়াম, আবারও আসবো আপনার কাছে। সাজু ভাই, সিয়াম তো আপ্লুত করে দিল শেষ দিকটায় এসে, যে তার মায়ের নির্দেশেই সিয়াম রাজপথে নেমেছিল এবং মরে গেলেও তার মায়ের আপত্তি ছিল না। এবং আমরা চাই যে একটি দুর্নীতিমুক্ত একটি সুন্দর বাংলাদেশ আমাদের হোক। বাংলাদেশটা গত 16 বছরে যে একটি সরকার ছিল, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছিল। এই দুর্নীতির বিরুদ্ধেও তাদের কিন্তু অবস্থান ছিল। সেটা আসলে কি এই তরুণ প্রজন্মের হাতে সেই দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে রাষ্ট্রকে সংস্কার করা সম্ভব বলে আপনি মনে করেন? এদের তো আকাশ ছোঁয়া স্বপ্ন ছিল, জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। আপনি দেখছেন আপনার সামনে উপস্থিত আছে কোমরে গুলিবিদ্ধ এবং ডান হাত বিকল সিয়াম বসে আছে। কতটুকু আশা? আমি সিয়ামের আম্মাকে অভিবাদন জানাই, এবং সবসময় মায়েরাই সন্তানদের বড় বড় সাফল্যের সাহসের জায়গা হলো মা। এবং মানব ইতিহাস জুড়ে সব জায়গায় মাই হলো সন্তানদের ইন্সপিরেশন। এবং সে ছোটোবেলার থেকে সে বড় যোদ্ধা হোক বা যাই হোক না কেন, জীবনে যত অ্যাচিভমেন্ট আসলে মা। শুধু যে মানে আমরা যেটা বাঙালি মা বলতে রক্ষণশীল একটা একদম আঁকড়ে ধরার মতন তা না, আসলে পৃথিবীর সব মাই একরকম। হ্যাঁ, এবং তারাই সাহসটা যোগায়। আমি ওর আম্মাকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আর বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত, এতটা দুর্নীতিগ্রস্ত যে দুইটা জিনিস আমি সাধারণভাবে আমরা বলে থাকি যে অর্থনৈতিক দুর্নীতিকেই আমরা বড় করে দেখি, কিন্তু আমি আমার দৃষ্টিতে রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে হোক না কেন, ক্ষমতার অপব্যবহার হলো সবচেয়ে বড় দুর্নীতি। এবং যত দুর্নীতি হয় সবটাই ক্ষমতার অপব্যবহার করা হয়। এবং প্রথম দুর্নীতি হচ্ছে ক্ষমতার অপব্যবহার। যেমন ব্যাংক থেকে লোকেরা প্রচুর লুট করে নেয় ক্ষমতার অপব্যবহার করে। সুতরাং এই রাষ্ট্রযন্ত্রকে লুটেরারা, রাষ্ট্রকে এবং লুটেরারা নিজে পরিপূরক করে লুটের যে মহোৎসব করেছে, এর থেকে বেরিয়ে আসাটা আসলে একটা লম্বা সময়ের ব্যাপার। আর কেন যেন আমাদের মানুষের মধ্যে মননের একটা জায়গায় দুর্নীতির সাথে একটা সম্পর্ক তৈরি হয়েছে, এবং মানুষ যেন কেন মানে একটা হলো কি যে এটা হয়েছে এই কারণেই যে ওই ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা না হওয়াতে যেটা হচ্ছে যে একটা লোক দেখছে যে রাজনীতি করে রাতারাতি ধনী হয়ে গেছে, কিংবা একটা লোক একটা পুলিশের চাকরি করে কিংবা এই চাকরি করে বাড়িতে সুন্দর জায়গা একটা বিল্ডিং করেছে, আবার কেউ জায়গা জমি কিনছে, অন্য লোকগুলি সেটা পারছে না। সুতরাং সবাই দেখি যে ধনী হওয়ার একটা প্রতিযোগিতায় নেমে গেছে। এইগুলি হয়েছে এই কারণেই যে এই রাষ্ট্র যখন এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে, অল্প কিছু লোক দুর্নীতি করছে, এই কারণেই সবার মধ্যে একটা ধনী হওয়ার যে কোনো পন্থায় প্রতিযোগিতা। সেটা প্রতিযোগিতা মানে কি, ওইটা উপার্জন করতে হবে যে কোনো পন্থায়, সেটা নৈতিক হোক অনৈতিক হোক। তো এই জায়গা থেকে রাষ্ট্রকে বের করে এনে একটা মানে কি বলে এটা, যেটাকে বলা হয় জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা, সেক্ষেত্রে হলো আমার শাসন, আমাদের ব্যবস্থার ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আনার দরকার। যেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব ছাত্রদেরকে, যারা কোটা আন্দোলন থেকে
হঠাৎ করে রাষ্ট্র সংস্কারের দিকে চলে আসলো এবং এই যে রাষ্ট্র সংস্কারের ধারণাটা রাজনীতিবিদদের মধ্যে এই তরুণরা কিন্তু প্রথম নিয়ে আসলো। আগে কিন্তু আমাদের পলিটিশিয়ানরা একটা ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যে ছিল, রাষ্ট্রকে সংস্কার করতে হবে এটা কিন্তু এই বাচ্চারা কিন্তু আমাদের সামনে নিয়ে আসলো এবং এখন সবাই অনুভব করছে যে ইয়েস এই রাষ্ট্র সংস্কার করতে হবে। সিয়ামের কাছে আমার শেষ প্রশ্ন। সিয়াম, নতুন বাংলাদেশ রক্তের বিনিময়ে আপনারা অর্জন করলেন, এই নতুন বাংলাদেশকে আসলে কিভাবে দেখতে চান? আসলে আমাদের অনেক স্বপ্ন যে বাংলাদেশটাকে আমরা এভাবে দেখব, ওইভাবে দেখব, এটা হবে, এটা হবে। যেমন প্রথমে হলো নৈতিক অধিকারগুলো সংরক্ষণ করা, যেমন জাতি বর্ণ নির্বিশেষে সবাই যাতে একসাথে থাকতে পারি, কোনো ভেদাভেদ ছাড়া, বৈষম্য ছাড়া। এই জিনিসটা কিন্তু আমাদের সবচেয়ে বড় স্বপ্ন। তারপর দুর্নীতিমুক্ত বাংলাদেশ তো আছেই, এটা আমাদের ফার্স্ট থিং। কারণ আমরা এভরিথিং ইজ ভিজিবল, আমরা কিন্তু সব কিছু জানি, দেখি, সব কিছু বুঝি। তো ওই জিনিসটা মুক্ত অবশ্যই চাই, কারণ বাংলাদেশের মতো একটা দেশ এতদিনে কিন্তু দুর্নীতি মুক্ত হলে অনেক দূরে চলে যেতে পারতো, অনেক উপরে চলে যেতে পারতো। সো সেই দিক দিয়ে আমরা হয়তো অনেক বছর, হাজার হাজার বছরদের পিছিয়ে পড়ে যাব, কিন্তু এটা শেষ না। অবশ্যই এটা আমাদের যে যারা আসবে, নেক্সট যারা সরকারে আসবে, তাদের প্রতি আমার একটাই অনুরোধ, বাংলাদেশটা জানতে আমাদের স্বপ্নের বাংলাদেশটাই করে। জি, আপনি আপনার সাথে ঘটে যাওয়া যে ঘটনা, আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর হেলমেট পরিহিত সাদা পোশাকের যারা আপনাকে গুলি করেছে এবং আপনার পাশেই আরেক শিশুকে গুলি করেছে, আপনি কি এর আইনানুগ বিচার চান? আপনি কি মামলা করবেন কিনা? বিচার অবশ্যই চাই, 100% চাই, সবার জন্য, সবার বিচার চাই, শুধু আমার না। যারা প্রত্যেকটা রক্তের দান দিতে হবে, প্রত্যেকটা রক্তের দাম দিতে হবে তাদের। আসলে এটা আসলে অ্যাকসেপ্টেবল ছিল না, এখনো না। যতক্ষণ পর্যন্ত ওদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের আন্দোলন শেষ হবে না। এই তরুণ প্রজন্মের কাছে একজন প্রবীণ নাগরিক হিসেবে আপনার প্রত্যাশা কি? এবং নতুন যে বাংলাদেশ, এই তরুণ প্রজন্মের রক্তের উপর থেকে নতুন বাংলাদেশ পেলাম, সেই নতুন বাংলাদেশকে আপনি বা কিভাবে দেখতে চান? আমি তো সিয়ামের সাথে একমত, এবং তাদের যে কমিটমেন্ট যে একটা বৈষম্যহীন একটা বাংলাদেশ, ধর্মীয় বিভাজনের মাধ্যমে অনেক প্রোপাগান্ডা এখানে হয়, হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, অমক। এইখানে এই দেশে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত লোক একসঙ্গে বাস করবে এবং আমরা দেখে আসছি যে এইটাই বাংলাদেশ। এখানে সাম্প্রদায়িক এই প্রতিটি নিপীড়নের, বৈষম্যের আপনি বিচার চান কিনা? বৈষম্যের ব্যাপার এদেশে কখনোই ছিল না। বৈষম্যটা রাজনৈতিক কারণে হয়, আমার কথা বুঝছে না। এখনও বাংলাদেশে বিভিন্ন শ্রেণীর মানুষ, হিন্দু, মুসলমান, এবং একমাত্র বাংলাদেশে এটা সম্ভব যে আপনার কী বলে রেস্টুরেন্টে হিন্দু এবং মুসলমান একসঙ্গে চা খাচ্ছে। পৃথিবীতে আজকে যেসব দেশ মানবাধিকার সমুন্নত রাখছে সেসব দেশের মূল হলো বিচার বিভাগ। আপনি কি মনে করেন যে সিয়াম তো তার সাথে ঘটে যাওয়া নিপীড়ন এবং অন্যায়ের বিচার চেয়েছে এবং বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন শেষ হবে না? আপনি কি মনে করেন যে রাষ্ট্র, এই বর্তমানে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাতে সিয়াম তার এই বিচার পাবে? আমরা যখন বৈষম্যহীন একটা সমাজের কথা ভাবি, একমাত্র ন্যায় বিচারই একটা বৈষম্যহীন সমাজ তৈরি করতে পারে। যে সমাজে ন্যায় বিচার নাই সেই সমাজ কখনোই বৈষম্যহীন হতে পারে না। সুতরাং অবশ্যই যে নিপীড়নমূলক শাসন চলেছে, যে হত্যাযজ্ঞ ঘটেছে, যে গণহত্যা হয়েছে, তার বিচার অবশ্যই হতে হবে এবং বিভিন্ন জায়গায় যেরকম আন্তর্জাতিক আদালতে হয়েছে, হ্যাঁ, সেইভাবেই এই বিচার হতে হবে। আমার মনে হয় যে বাংলাদেশের এমন কোনো লোক নাই যে বলবে যে এই বিচার চাই না, এমন কোনো লোক হয়তো খুঁজে পাওয়া যাবে। ধন্যবাদ এলাহি নওয়াজ খান সাজু, ধন্যবাদ সিয়াম, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, জালিমের প্রতিটি গুলি যে বুকে এসে বেঁধে, সেই বুক আমার বুক। 2024 আমাদের সেরকম একটি যন্ত্রণায় বিদ্ধ করে গেছে, আবার নতুন একটি আলোকিত সকালও এনে দিয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ অবাক বিস্ময়ে সেদিন দেখেছিল কি করে ছাত্র, শিক্ষক, শ্রমিক, মজুর, নারী পুরুষ থেকে শুরু করে শিশু, বৃদ্ধ সবাই রাজপথে এসে একত্রিত হয়েছিল। সেই রক্তের ঋণ অনেক। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিপীড়নকে রক্তমাখা চরণতলে পিষ্ট করে উচ্চারিত রাখবেন,
স্বাধীনতা ও সার্বভৌমত্বের শ্রেষ্ঠত্ব। আল্লাহ হাফেজ।